পরিবেশ পরিস্থিতি ঠিকই আছে নৌকা ভ্রমণের জন্য। তবে নৌকা ভ্রমণ হচ্ছে নদীপথে, সমুদ্রপথে নয়, সুতরাং 3 নম্বর 4 নম্বর বিপদ সংকেতের কোনো আশঙ্কা নেই। প্রথমে আমরা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিলাম যে আমরা নদীর সামনে উপস্থিত হব কিভাবে, একটি পাবলিক ট্রান্সপোর্টের সাহায্যে অথবা পায়ে হেঁটে। এখন মূলত যে বিষয়টা এখানে বর্ণনা করা উচিত, পাবলিক ট্রান্সপোর্টে গেলে তো আপনি খুব সহজে এবং দ্রুত সময়ে চলে যাবেন, কিন্তু প্রাকৃতিক যে মনোরম দৃশ্য আছে এটা থেকে বঞ্চিত হবেন। এই মুহূর্তে আপনারা যেসব প্রাকৃতিক জিনিস দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র হাঁটার কারণে, কারণ আমরা হেঁটে যাওয়ার জন্য এমন একটি পথ বেছে নিয়েছিলাম যে পথ দিয়ে গেলে অনেক অনেক সুন্দর জিনিস উপভোগ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটি খাল বা নালা, যেখানে অসংখ্য বড় বড় মাছ দেখা যাচ্ছে। আমরা যখন এই মুহূর্তের মধ্যে দাঁড়িয়েছিলাম তখন আমার সাথে সফর সঙ্গী মিজানুর রহমান ভাই একটা উক্তি বললেন, যেটা সঙ্গে সঙ্গেই আমি লিখে রাখতে বাধ্য হলাম। এবং উক্তিটি উনি এভাবে বলছিলেন যে যে পরিবেশে গ্রো করে তার স্বভাবটা এরকমই হয়। ধরুন এই মাছের কথাই বলা যায়, এই মাছটা এমন একটি পরিবেশে জন্ম নিয়েছে এবং বড় হয়েছে যার কারণে তার স্বভাবটা এরকমই। কারণ সে এখানে খুব সাধারণ নিরাপদ জীবনযাপন করছে, কেউ ওকে মারার কোনো বুদ্ধি পরিকল্পনা করবে না। আমরা পায়ে হেঁটে অনেক দূরে এগিয়ে আসলাম এবং অনেকটা কিংস্টনের কাছাকাছি, এবং এই সেই নদী যে নদী ধরে আমরা দূরে কোথাও বেড়াতে যাব। তারপর যখন কিংস্টন শহরে আসলাম তখন একটি শপিং মলের ভিতরে ঢুকলাম এবং এখানে ঢুকে একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে গিয়ে অর্গানিক কটন। মানে এখানে অর্গানিক জিনিসের যে আলাদা একটি মূল্য সেটি সহজেই বোঝা যায়, কিন্তু অর্গানিক যে বিষয়টা এখন কাপড় পর্যন্ত গড়িয়ে গেছে। ভবিষ্যতে অর্গানিকের যে ব্যাপারটা এটা হয়তো বা অন্যরকম একটি বিপ্লবের মধ্যে চলে আসবে। এখানে ছোট ছোট কিছু নৌকা দেখা গেল এবং এই নৌকা দিয়ে ভ্রমণ করতে হলে অন্তত 100 পাউন্ড লাগে এবং 100 পাউন্ড খরচ করার জন্য স্বাচ্ছন্দ্যে 6 জন মানুষ দরকার। আমরা 2 জন মানুষ আছি, কিন্তু 2 জন মানুষ 100 পাউন্ড খরচ করার কোনো মানেই হয় না। এখন মিজান ভাই বললেন যে 1 মনের 6 জন মানুষ মিলানো অসম্ভব প্রায়। এখানে সুখী কিছু প্রাণী আছে, এরা এত বেশি সুখী যে ওদের দেখলেই হিংসা হয়। ওরা তো পানিতে জীবনযাপন করবে, ওরা ডাঙায়ও আসবে, ঘুমানোর জন্য ওদের তো বিছানাপত্রের প্রয়োজনই নেই। ওরা ওদের দেহে লম্বা মাথাটাকে ফেলে, অর্থাৎ পিচের মধ্যে ফেলে ওরা ঘুমিয়ে যায়। যদি পানিতে ঘুমায় তবে পানিতে ভাসমান, খুব একটা দুলনার মতো একটা অবস্থা। আর শুকনায় যদি ওরা ঘুমায় তাহলে তো আর কথাই নেই। ওদের যে সৌন্দর্য এটা খুবই আকৃষ্ট করে, বিশেষ করে ওদের লম্বা গলাটা খুবই চমৎকার লাগে। এখানে দেখলাম ওদের সংসারে নতুন কিছু নবজাতক এসেছে। উনি বোধহয় পুরুষ রাজহাঁস, কারণ উনাকে অবলোকন করে যেটা বুঝলাম উনি খুব স্বাচ্ছন্দ্যে গোসল করছেন এবং দূরে একটি রাজহাঁস, উনি সম্ভবত স্ত্রী, উনি হয়তো বাচ্চাদের দেখাশোনা করছেন। এবং ওদের সৌন্দর্য আপনাকে এতটা মুগ্ধ করবে, আপনি হয়তো বা চিন্তা করবেন ওদের একটু আদর করা যায় কিনা। যারা রাজহাঁসের আক্রমণের শিকার হয়েছেন
তারা হয়তো নিশ্চয়ই বুঝবেন যে সৌন্দর্য কতটুকু ভয়ানক হয়ে উঠতে পারে। আর যদি সখী প্রাণীর কথা বলি, তবে এইমাত্র অবলোকন করছি হরিণের দল। ওরা এতক্ষণ খেয়ে দেয়ে এখন গাছের ছায়ার নিচে বসে আরাম করছে। ওদের দেখলেই তো মনে হয় ওরা সখী প্রাণী। আসলে জীবনের নিরাপত্তাই যদি প্রাধান্য হয়, তবে হয়তো বা একটু সুন্দর জীবনযাপন করা যায়। আমার যা ধারণা, হয়তো বা অনেকেই এইরকম শিকারী আছেন যারা বন্য হরিণ শিকার করে খুবই আনন্দে মেতে ওঠেন, হয়তো বা খাওয়া দাওয়া করেন। যদিও এটা হালাল বিষয়, হয়তো বা খাওয়ার দাওয়ার প্রশ্নে এটা হয়তো অনুমোদন আছে, কিন্তু সৌন্দর্যের যে বিষয়টা সেটা হয়তো বা নোংরা করা হলো। এখন বলি, হঠাৎ কেন নৌকা ভ্রমণে যেতে আগ্রহী হলাম? এই সময়ে অন্য কিছুও তো করতে পারতাম, অন্য কোথাও চাইলে যেতে পারতাম। কিছুদিন আগে রাত্রিবেলা তখন কিংস্টন শহরে ঘুরতে গিয়েছিলাম এবং এত নীরব নিস্তব্ধ ছিল, হয়তোবা গভীর রাত ছিল। তখন আমরা নদীর পাড়ে হেঁটেছিলাম। তো নদীর পাড়ে হাঁটতে হাঁটতে অনেক জিনিসই দেখলাম এবং এই নৌকা ভ্রমণের যে বিষয়টা, সেটার একটি সাইনবোর্ড দেখতে পেলাম। তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে নৌকা ভ্রমণে যাওয়া যায় যদি আমাদের সময় হয়। তো আর কি করা, আজকে সেই সময় চলে আসলাম নৌকা ভ্রমণের জন্য। এই যে ফাঁকা ব্রেঞ্চগুলা, দিনের বেলায় তো চমৎকার একটা পরিবেশ, মানে এত মানুষ থাকে এখানে ভিড় করে যেটা বলার মতোই না। এবং শুক্রবার বিকাল, শনিবার, রবিবার তখন প্রচুর মানুষের সমাগম ঘটে। এখন আমরা সেই নৌপথ ধরে নদীর পাশ দিয়ে চলে যাচ্ছি এবং যাওয়ার পথে যে জিনিস দেখলাম, একটি নৌকার উপর এমনভাবে সাজানো হয়েছে মনে হচ্ছে ছোট একটি গার্ডেন বাগান, এবং সবুজ প্লাস্টিকের ঘাসের একটা চাদর দেখলাম বিছানো। আহা, রাজহাঁস। এটা হচ্ছে কিংস্টন ব্রিজ এবং আমরা এই নৌকা দিয়েই যাব, যেটা খুবই পুরাতন। সম্ভবত এইরকম মডেলের একটি নয়, 2টি লঞ্চ আছে বাংলাদেশে, যেটা হয়তো বা ঢাকা বরিশাল রুটে চলাফেরা করে। সম্ভবত একটি ফিল্মে আমি এটা দেখেছিলাম। ফিল্মে আবুল হায়াত, তিশা এবং আমাদের সিয়াম নামের একজন নায়ক ছিলেন। সম্ভবত ছবিটার নাম ফাগুন হাওয়া। চমৎকার একটি ড্রামা মুভি এবং মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল। খুব মনোযোগ দিয়ে দেখেছিলাম, অসংখ্য ভালো লেগেছিল। এটা প্রথম দিকে হয়তো বা কয়লা চালিত ছিল, কিন্তু এখন তো কয়লার হয়তো বা সেই রকম ব্যবস্থা নেই। আর যদি কয়লা দিয়ে চালিত থাকতো তবে তো দুয়ার একটা ব্যাপার সেপার থাকতো। সম্ভবত এখন আর কয়লা দ্বারা এটি চালিত হয় না, সম্ভবত ডিজেল ইঞ্জিন ব্যবহার করে এটা চালানো হয়। তো আমরা যাওয়ার পথে ভেবেছিলাম যে অনলাইনে হয়তো বা নৌকা ভ্রমণের টিকিট কেটে নেব, কিন্তু এটা সম্ভব হয়ে ওঠেনি। কারণ নৌকার যে ছেড়ে যাওয়ার স্থান, এখানে যাওয়ার পর আমরা দেখতে পেলাম অনলাইনের দেওয়া সময়সূচি এবং এই সাইনবোর্ডের সময়সূচির সাথে মিল নেই। তাই কী করা, তখন আমরা একটি ভাবনায় মগ্ন হয়ে গেলাম যে আমরা কি নৌকা ভ্রমণে যাব কি যাব না। এবং আমাদের ইচ্ছা ছিল যে আমরা কিংস্টন থেকে রিচমন্ডের দিকে যাব এবং সারা দিন রিচমন্ড পার্কে ঘোরাঘুরি করব।
কিন্তু পরিবেশ পরিস্থিতি এমন দাঁড়ালো যে আমরা যদি রিচমন্ডের দিকে যেতে চাইতাম তবে আমাদের প্রায় 1 ঘন্টা 50 মিনিটের মতো অপেক্ষা করতে হবে, এবং আমরা যদি কিংস্টন থেকে হাম্পটন কোর্টের দিকে যাই তবে আমরা 15 মিনিটের ভিতরেই একটি লঞ্চ পেয়ে যাব। তো এখানে দেখা যাচ্ছে যে এই নৌকা বা এই লঞ্চ স্টিমারের যে যাত্রাপথ, এইটার একটা সাইনবোর্ড দেখতে পেলাম, এবং এটি প্রায় প্রতিদিনই এই সেবা দিয়ে যাচ্ছে। এটা মূলত পর্যটকদের জন্য। সর্বশেষ লঞ্চ এসে হাজির হলো, কিন্তু আমার তো সম্মানহানির বয়ে আমি যেতে চাইলাম না। প্রথমে মিজান ভাইকে পাঠালাম যে কি একটা করা যায় কিনা, তো উনি আমাকে হাতের ইশারায় বললেন চলে আসো। তখন আমি ভাবলাম যে ব্যাপার কি, টিকিট ছাড়াই উঠে পড়লাম যে। তখন উনি আমাকে আশ্বস্ত করলেন এই বলে যে আমরা টিকিট ছাড়াই উঠতে পেরেছি, কারণ ওরা লঞ্চের ভিতরেই ওরা পেমেন্ট নিয়ে নেবে এবং টিকিটের আর তখন প্রয়োজন হবে না। ইতিমধ্যে লঞ্চটি ছেড়ে দিল এবং লঞ্চ ভর্তি মানুষ। তো লঞ্চটি সাধারণত 2তলা লঞ্চ, এবং 2য় তলার একটি অংশে ছাউনি দ্বারা রাখা হয়েছে বসার ব্যবস্থা, এবং কিছু অংশ রাখা হয়েছে উন্মুক্ত। এবং লঞ্চের ভিতরে একটি ভ্রমণ দিয়ে দিলাম ছোট করে, এবং লঞ্চের যিনি চালক উনি প্রথমেই বলে দিলেন যে ভদ্র লোক সকল, আপনাদের যে টয়লেট এটা সাময়িক সময়ের জন্য বন্ধ আছে, চাইলে আপনারা ভদ্র মহিলাদের টয়লেট ব্যবহার করতে পারেন, কিন্তু এটা মনে রাখবেন যে যাতে ভদ্র মহিলাদের কোনো অসুবিধা না হয়। প্রথমেই এই যে ভাষণটা উনি দিয়ে দিলেন, নোটিশটা দিয়ে দিলেন। আমরা এখন ভ্রমণের মধ্যেই আছি, এবং ছোট ছোট নৌকা পাশ দিয়ে যাচ্ছে, এবং হাতের ইশারায় হয়তো বা শুভকামনা জানাচ্ছে। আমরা যে লঞ্চটিতে উঠলাম, এবং এটা ওঠার জন্য পরিশোধ করতে হয়েছিল 22 পাউন্ডের মতো, এবং কি সুন্দর একটি সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে চারপাশ। আমি এই মুহূর্তে লঞ্চের নিচতলায় গেলাম, এবং যাওয়ার পর যেটা দেখলাম, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি বসার ব্যবস্থা, কিন্তু এখানে বসার মতো কেউ নেই, কারণ সকল সৌন্দর্য উপভোগ করার জন্য সবাই উপরে বসে আছে। তো এখানে আমারও বসতে ইচ্ছে হলো না, কারণ এখানে কেউ বসা নেই, তাই আমি আবার উপরে চলে গেলাম। এটা একটি অল্প সময়ের যাত্রা, এবং এই অল্প সময়ের ভেতরে কিভাবে ব্যবসা করা যায় সেটা ওরা খুবই ভালো জানে। সেই জন্য লঞ্চের ভেতরে রয়েছে একটি ছোট বার, যেখানে আপনি ওয়াইন, বিয়ার, ব্রান্ডি, হুইস্কি এইসব আছে। তাছাড়া হয়তো কফির ব্যবস্থা আছে। আনন্দের যে বিষয়টা এটা অনুপস্থিত ছিল। বন্ধুদের সাথে যদি যেতাম তবে বিষয়টা অন্যরকম হতো। বন্ধুদের সাথে গিয়েছিলাম অনেক বছর আগে, সাথে ছিল জাহেদ, এমদাদ এবং আমি। তখন সুরমা নদীতে আমরা খানিক সময়ের জন্য ঘুরতে গিয়েছিলাম। অসম্ভব একটি সময় ছিল। তখন আমি ভিডিওতে এইরকম বলেছিলাম যে মাঝি ভাইয়ের কাছে আসলে বিভিন্ন ধরনের প্যাকেজ পাবেন। এটা মূলত নির্ভর করে আপনি কত মিনিট নৌকা ভ্রমণের মধ্যে অতিবাহিত করবেন সেটার উপর নির্ধারণ করা হয় বিভিন্ন ধরনের প্যাকেজ। নদীর বয়ে চলা, যার ফলে মধ্যখানে একটি দ্বীপের সৃষ্টি হয়েছে, এবং এই দ্বীপটি এত দামি হয়ে গেল যার ফলশ্রুতিতে এখানে যত মিলিয়নার মানুষ আছে এখানে এসে ঘর বেঁধেছে।
তো প্রতিটি গড়ের সামনের দিকটা ঠিক এইরকম, এবং প্রতিটি গড় সম্পূর্ণরূপে আলাদা। মানে প্রতিটি মানুষের চেহারা যেরকম হয়তো আলাদা আলাদা থাকে, তো প্রতিটি বাড়িও এইরকম আলাদা। আমরা এখন নৌকা ভ্রমণের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সুন্দর সুন্দর বাড়িগুলো দেখতে পাচ্ছি। সুন্দর পাখির জন্য একটি ঘরও দেখলাম, ভালোই লাগলো। নিশ্চয়ই ভদ্রলোক পাখি প্রেমী, যার জন্যই তো নিজের ঘরের সাথে পাখির একটি ঘর বেঁধে দিয়েছেন, যাতে পাখিরা এসে সংসার করতে পারে। প্রতিটি ঘরের সামনে রয়েছে নৌকা রাখার জন্য সুব্যবস্থা, এবং আমার ধারণা এবং বিশ্বাস প্রতিটি ঘরের মালিকের রয়েছে সুন্দর সুন্দর কিছু নৌকা। আমি এই কারণে সুন্দর সুন্দর কিছু নৌকা বললাম, কারণ পরিবার নিয়ে বের হতে হলে তো বড় ধরনের একটি নৌকা লাগবে, এবং এককভাবে বের হতে তো ছোট ডিঙ্গি নৌকা লাগবে। তাই আমি বললাম কিছু কিছু নৌকা। এখানে তো মানুষের গাড়ির ওই কি ব্যবস্থা, হয়তো বা কিছু অনুষ্ঠান আছে, যে অনুষ্ঠানে যেতে হলে দামি গাড়ি ব্যবহার করা হয়, এবং কাজে যাওয়ার জন্য একটু কম দামের গাড়ি ব্যবহার করা হয়। তো এখানে মাইলেজের একটি ব্যাপার আছে। আমরা চলতে চলতে চলে এলাম গন্তব্যে, এবং দেখতে পেলাম একটি চমৎকার ব্যাপার। বড় ভাই বললেন এটা হচ্ছে রানীর বাড়ি, হাম্পটন কোর্ট প্যালেস। তো নৌকা এর পাশেই দাঁড়াবে, থামবে, গন্তব্যে এখানেই নামতে হবে। তো চলে আসলাম রানীর বাড়ির কাছে। তো রানীর বাড়ির কাছে যদিও চলে আসলাম, কিন্তু মূল সৌন্দর্য উপভোগ করার জন্য টিকিট কাটতে হবে। এটা যেহেতু আমাদের প্ল্যানের বাইরে ছিল, তাই আমরা টিকিট কেটে আর ভিতরে যাওয়ার চেষ্টা করব না। তবে যতটুকু দেখা যায় তাৎক্ষণিক আমরা এতটুকুই দেখব। কিছুক্ষণের মধ্যেই নৌকা তার গন্তব্য শেষ করবে, তারপর আবার পায়ে হেঁটে এদিক ওদিক ঘুরে বেড়াবো। হাম্পটন কোর্ট ব্রিজ এবং কিংস্টন ব্রিজ দেখতে একরকম মনে হচ্ছে, হয়তো বা একই সময়ে নির্মিত। একদম আপন মায়ের পেটের ভাই বোন লাগছে দেখতে একদম। আমাদের নৌকাটি এই ব্রিজ অতিক্রম করবে না, এবং ব্রিজের আগেই আমাদের নামিয়ে দেবে। দূর থেকে দেখতে পাচ্ছিলাম প্রাসাদ। আমরা চলে এলাম, সবাই নেমে যাচ্ছে। সম্মানার্থে অগ্রাধিকার দিতে হয়, তাই আমিও দিলাম। এখানে এটা হচ্ছে গিয়ে ভদ্রতা, এবং ভদ্রতা কাকে বলে, কত প্রকার ও কি কি, তাদের কাছ থেকে শিখে নিলাম এতদিনে। এই নৌকা বা লঞ্চ, স্টিমার যাই বলেন না কেন, এখানেই তার শেষ সীমানা। এখানে থেকে সে আবার চলে যাবে তার আগের জায়গায়, যে দায়িত্বে সে আছে। হাম্পটন কোর্ট টু কিংস্টন, কিংস্টন টু রিচমন্ড, এভাবেই তার দৈনন্দিন জীবন। এটি হচ্ছে গিয়ে মূল ফটক হাম্পটন কোর্ট প্যালেসের। তো আজকে যে আবহাওয়ায় এতটা আনন্দ দিচ্ছে না ভিতরে, কারণ উপরে কালো কালো মেঘ। তবে অসংখ্য মানুষ এসেছে দেখতে পাচ্ছি, সবাই ব্যস্ত। ভ্রমণের জন্য এটি অবশ্যই একটি উল্লেখযোগ্য স্থান।
কারণ পর্যটকদের মূল আকর্ষণ এত বছর ধরে ধরে রেখেছে রাজকীয় একটি ব্যাপার-স্যাপার। অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই ভবনটি, এই প্রাসাদটি দেখার জন্য, এবং সবাই যেটা করতে ভালোবাসে, ছবি তুলতে ভালোবাসে, এটি হচ্ছে তার আদর্শ জায়গা যেখানে এসে এই সুন্দর ছবি তোলা সম্ভব। আমরাও কিছু ছবি তুললাম মিজান ভাইয়ের আবদারে। অসম্ভব সুন্দর এবং বিশাল বড় প্রাসাদ। যদি স্বপ্ন যুগে তখনকার সময়ে পৌঁছা যেত এবং পাখির চোখে দেখা যেত রাজকীয় সেই ব্যাপার-স্যাপার, তবে কতই না ভালো লাগতো। অবশ্য আমার তো আর সেই রকম প্রতিভা নেই। এ ব্যাপারে আমাদের ইউটিউবার ভাই সাংবাদিক সালাউদ্দিন সুমন যেভাবে বর্ণনা করেন ওনার ইউটিউব চ্যানেলে, অসম্ভব। ওনার ভিডিও দেখলে মনে হয় আমরা যেন সেই সময়ে পৌঁছে গেছি। ওনার যে ভিডিওর ধারণ এবং ভাব গাম্ভীর্যপূর্ণ কথাবার্তা, ওনার সাথেই আমরা ভ্রমণ করতে পারি সেই প্রথম যুগে। আমরা যখন প্রাসাদ থেকে বের হলাম তখন দেখলাম সেই নৌকাটি চলে যাচ্ছে। তার মানে এই দাঁড়ালো আমরা এই নৌকায় আর যাচ্ছি না। তো আজকের নৌকা ভ্রমণ তো শেষ হয়ে গেল। তবে স্কুল জীবনের যে নৌকা ভ্রমণ বিষয়ক রচনা, এটাতে যেরকম লিখতে লিখতে আমরা হারিয়ে যেতাম, এখানে হারানোর কোনো ব্যবস্থা হলো না। তারপর আমরা হামটন কোচ যে ব্রিজটা আছে, ব্রিজের উপরে কিছুক্ষণ চলাফেরা করলাম, দেখলাম কি অবস্থা, এবং সমান অবস্থা কিংস্টনের পাশে যেরকম ছোটো ছোটো নৌকা দেখতে পেয়েছিলাম। এবং সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা হচ্ছে এই কাঠের নৌকা, সূর্যের আলো পরে একটু সৌন্দর্য যেমন ছড়াচ্ছে, একটু তেলতেলে ভাব। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম আমরা চলে আসব। চলে আসার পথে আমরা যে জিনিস দেখতে পেলাম সেটি হচ্ছে গিয়ে বৈরী আবহাওয়া এবং খুবই একটা মেঘাচ্ছন্ন অবস্থা। যখন আমরা একটি গাছের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন বোঝা গেল যে আমরা আমাদের দেশে মূল্যবান জিনিস, লোহার তৈরি জিনিস দ্বারা নিরাপদ রাখি, কিন্তু এখানে মূল্যবান জিনিস দেখলাম গাছ। ওরা এত বড় একটি লোহার জিনিস দিয়ে একটি গাছকে নিরাপদ রেখেছে, এটা খুবই অসাধারণ। আমরা গাছের নিচে আশ্রয় নিলাম। প্রচুর বৃষ্টি চলে আসছে, কিন্তু বৃষ্টি তো রাত 8টার দিকে আসার কথা ছিল। এখন যে বৃষ্টি চলে আসলো, মোটেও শুভাকাঙ্ক্ষী নয় বৃষ্টি। এবং বৃষ্টিতে দাঁড়িয়ে অনেকটা ভিজে গিয়েছিলাম। লন্ডনের মতো জায়গায় বৃষ্টিতে ভেজার যে ব্যাপারটা, এটা নাটকীয় বলতে হয়। কারণ এখানে ইচ্ছে করে তো আর বৃষ্টিতে ভিজবই না, কিন্তু নাটকীয়ভাবে যদিও ভিজে গেলাম, তবে বিষয়টা স্মরণীয় হয়ে থাকবেই। কি সুন্দর একটি ফুলের গাছ। তারপর পায়ে হেঁটে চলে যাচ্ছি আমাদের বাসগৃহে। যাওয়ার পথে যতটুকু সৌন্দর্য উপভোগ করা যায় দেখলাম, এবং আমার মনে পড়ে বৃষ্টি আমাদের দুবার থামিয়ে দিয়েছিল, এবং দুইবারই আমাদের দাঁড়াতে হয়েছিল গাছের নিচে। কারণ এই প্রাকৃতিক পরিবেশে আপনি ছাউনি কোথায় পাবেন?
আর সাথে তো আর ছাতাও নেই, তাহলে তো মেঘে ভিজতেই হবে। সুতরাং কি আর করা। এখানকার বৃষ্টিপাত এত স্থায়ী হয় না, কিন্তু এই অল্প সময়ে এত বেশি বৃষ্টি দিল যে সমতল ভূমিতেও অনেকটা পানির সৃষ্টি হলো, এবং এর বাস্তবতা দেখতে পাচ্ছি আমার চোখের সামনেই। এই বকটি সমতল ভূমিতে সৃষ্ট পানিতে হেঁটে বেড়াচ্ছে এবং খাবার অন্বেষণ করছে। হয়তো মাছ সে পাবে না, হয়তো বা অন্য কিছু সে পাবে। আমরা ভ্রমণের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো স্থানে নতুন কোনো ভাবনা নিয়ে। কেমন লাগলো আপনার অনুভূতির কথা, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আরেকটি কথা, এই যে সুন্দর দিন দেখে কি আদৌ বোঝা যায় একটু আগে এত বৃষ্টি দিয়েছে যে আমরা অনেকটা ভিজে গেছি। এখানে আবহাওয়া খুবই নাটকীয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।